এর পাওয়া যাবে কোথায়, কোথা থেকে পেতে পারি আমরা? এটা মূলত ইউরোপে, রাশিয়ায়, সাইবেরিয়াতে জন্মায়। এটা একটা খুব লম্বা একটা গাছ। এই গাছের থেকে অনেক বইতে লেখা আছে এদের মূল, এদের পাতা, এদের ফুল থেকে মাদার টিনচার তৈরি করা হয়। আবার কিছু কিছু বইতে বলা আছে, যেমন আমি গতকালকে পড়তেছিলাম রবিন মার্ফির বইতে, যে এটাতে উল্লেখ আছে যে শুধুমাত্র মূল থেকে এর এই মাদার টিনচারটা সংগ্রহ করা হয়। তার কারণ এখানে পাতার কথা এবং ফুলের কথা বলা হয়নি, তার কারণ উনি ওখানে যুক্তিটা দেখাইছেন যে পাতা এবং ফুলে অনেক সময় অনেকগুলো কীট পতঙ্গ থাকে, যেগুলো উত্তম রূপে হয়তো বা পরিশোধন করা হয় না, যার ফলে হয়তোবা মাদার টিনচার তৈরি করার সময় ওই কীট পতঙ্গগুলো এর সাথে মিশ্রিত হইতে পারে এবং ওষুধের গুণগত মান নষ্ট হইতে পারে। বিধায় এখানে বলা হয়েছে যে মূল থেকে, শিকড় থেকে এই আর্নিকাটা মাদার টিনচার তৈরি করা হয়। এটা মূলত হচ্ছে একটা উদ্ভিদ থেকে পাওয়া, অর্থাৎ ভেজিটেবল কিংডমস বলা যেতে পারে। ভেজিটেবল কিংডমস থেকে এটা পাওয়া হয় এবং এটার পূর্বপুরুষ হচ্ছে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান 1805 সালে এটাকে প্রুভিং করে। এর মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা সোরা, এবং কাতরতা যদি আমরা খেয়াল করি তাহলে এটা হচ্ছে উচ্চ শ্রেণীর একটা শীতকাতর মেডিসিন। এই আর্নিকার যদি টেম্পারমেন্ট দেখি তাহলে আমরা পাবো এটা হচ্ছে একটা নরম ধাঁচের একটা মেডিসিন। তো এখানে যে কথাটা আসছে যে আর্নিকার ভিতরে কিন্তু শুধু যে আমরা ব্যথার ক্ষেত্রে আর্নিকা ব্যবহার করি এটা কিন্তু না, আর্নিকার ভিতরে অনেকগুলো গুণ লুকায় আছে। যেমন দেখেন, আমরা জানি যে আর্সেনিকের বৃদ্ধি রাত্রিকালে, ঠিক তেমনি আর্নিকার বৃদ্ধিও কিন্তু রাত্রিকালে। একোনাইটের ভিতরে আমরা মৃত্যু ভয় পাই, ঠিক তেমন ভাবে আর্নিকার ভেতরেও আমরা কিন্তু মৃত্যু ভয় পাই। কার্বোভেজ কি হয়, অনেকদিন রোগ ভোগ করার ফলে সে যখন দুর্বল হয়ে যায়, তার ভাইটাল ফোর্স যখন দুর্বল হয়ে যায়, ওই সময় আমরা কার্বোভেজ ব্যবহার করি। ঠিক তেমন ভাবে অনেকদিন রোগ ভোগ করাকালীন, অনেকদিন ইনজুরি ভোগ করাকালীন সময়ে সর্বশেষ অবস্থায় যখন তার শরীরের অবস্থা বেগতিক হয়ে যায়, ও সময়তে আমরা আর্নিকা ব্যবহার করি। মার্কসলে দেখেন, মার্কসলে দুর্গন্ধ জিনিসটা আছে বিভিন্ন স্রাবে, যে কোনো ধরনের ডিসচার্জে আপনার দুর্গন্ধ কথাটা আছে, ঠিক তেমনি আর্নিকার ভেতরেও দুর্গন্ধ জিনিসটাও আছে। যেমন দেখেন, আর্নিকার মুখে এত পরিমাণ ডিম পচা গন্ধ, তার ঢেকুর এত পরিমাণ ডিম পচা গন্ধ সে নিজেও সহ্য করতে পারে না। ব্রাউনিয়া যেমন দেখেন, একা থাকতে ভালোবাসে, চুপচাপ থাকতে ভালোবাসে, হাঁটাচলা করলেই তার সমস্যা হয়। ঠিক তেমনি আর্নিকার রোগী এরা, এদের যখন রোগ ভোগ করাকালীন সময়ে এরা এদের ধারে পাশে মানুষকে আসতে দিতে চায় না। এরা কি করে, সবসময় নির্জনে একা একা এক সাইড হয়ে পড়ে থাকে, বসে থাকে। দেখেন, হার্টের ক্ষেত্রে ক্যাকটাস গ্রান্ডের একটা ইয়ে আছে যে চাপ ধরে থাকা, এটাও কিন্তু আর্নিকার ভিতরেও চাপ ধরে থাকা কথাটাও আছে। সামান্য পরিশ্রম করলেই যে কোনো ধরনের রোগ বৃদ্ধি পায়, অর্থাৎ ক্যালকেরিয়া জাতীয় যত মেডিসিন আছে এদের ক্ষেত্রে। ঠিক তেমন ভাবে আর্নিকার ক্ষেত্রেও সামান্য যদি ব্যথা যন্ত্রণা থাকে, সামান্য তারা একটু পরিশ্রম করলে, একটু হাঁটাচলা করলে তাদের সমস্ত ব্যথাগুলো বেড়ে যায়। তো দেখেন, এক আর্নিকার ভেতরে কতগুলো গুণাবলী আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো দেখেন, আর্নিকার কথাটা শুধু যে আমরা ব্যথার ক্ষেত্রে ব্যবহার করব তা কিন্তু না, এর কিন্তু অনেকগুলো ক্ষেত্র আছে ব্যবহার করার জন্য। আর্নিকা যে একটা দারুণ মেডিসিন, এই মেডিসিনটার বিশ্লেষণটা আমরা নিজেরাই, হোমিওপ্যাথরাই নিজেরাই ঠিকমতো বিশ্লেষণটা করতে পারি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা।
আমার গুরু একটা কথা বলতেন যে এই পৃথিবীটা হচ্ছে আপনার একটা মেটেরিয়ামেটিকা, আর পৃথিবীর মানুষগুলো হচ্ছে মেটেরিয়ামেটিকার একটা ঔষধ। অর্থাৎ মানুষকে চিনতে হবে, মানুষের লক্ষণগুলো জানতে হবে, তার চলাফেরা, তার খাওয়া দাওয়া, তার ওঠা বসা, তার ঘুম, তার ঘাম, এগুলোর দিকে খেয়াল করলেই আপনি প্রত্যেকটা মেডিসিনের লক্ষণ আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের এখানে একটা চোখ, দুইটা চোখ দিয়ে দেখলে হবে না, আমাদের তৃতীয় চোখ দিয়ে দেখতে হবে রুগীকে, পর্যবেক্ষণ করতে হবে রুগীকে, তাহলে না আমাদের এখানে সফলতা আসবে। তো যাই হোক, আর্নিকার যে কথা বলছিলাম, আর্নিকার ক্রিয়াস্থলটা আমরা এখন দেখি। আর্নিকা কোন কোন জায়গাতে ভালো কাজ করে। প্রথম কথা হচ্ছে ব্লাড, তারপর হচ্ছে আপনার ব্লাড বাহী যে নালীটা আছে, নালীটা, নার্ভের উপরে, পেশি সমূহের উপরে, পরিপাক তন্ত্রের উপরে, চুল এবং স্কিনের উপরে বেশি, খুব বেশি এগুলো কাজ করে। এখন আমরা মেন্টাল সিমটমটার দিকে একটু দেখি। মাইন্ড মেথডের একটা কথা বলে যে রোগ মন থেকেই আসে। আমাদের স্যার স্যামুয়েল হ্যানিম্যান স্যার এই কথাটাই আমাদের বলে গেছেন যে আগে মনকে বিশ্লেষণ করো, আগে মনকে বোঝো। যদি মনকে যদি তুমি না বুঝতে পারো তাহলে তার শরীরকে তুমি বুঝতে পারবে না। অর্থাৎ কাউকে যদি আপনার চিনতে হয়, একটা মানুষকে যদি চিনতে হয়, একটা মানুষকে যদি কোথাও উপস্থাপন করতে হয় এবং একটা মানুষকে ভালোবাসতে হয়, তাহলে তার মনকে আগে ভালোবাসো, তারপরে না অন্য কিছু। তো এখানে আমাদের মনকে আগে চিনতে হবে। আমাদের একটা কথা আছে ইংরেজিতে, when mind is unsound body must be unsound। অর্থাৎ মন যখন খারাপ থাকবে শরীর তখন খারাপ থাকবেই। তো মনের কথাটা আমাদের অবশ্যই অবশ্যই আমাদের প্রাধান্য দেওয়া উচিত। দেখেন আর্নিকার মেন্টাল সিমটমের ভিতরে প্রথম যে কথাটা, এই কথাটা হচ্ছে এরা খুব বেশি সেনসিটিভ টাইপের, খুব বেশি সেনসিটিভ টাইপের। কখন? রোগ ভোগ করাকালীন সময়ে, ব্যথার সময়ে। এরা ঠিক সূচিবাই যেমন বলা হয়, সূচিবাই টাইপের। কোন সূচিবাই? ব্যথার ক্ষেত্রে এরা সূচিবাই, মনের ক্ষেত্রে সূচিবাই না। আর্সেনিকের রোগীর সূচিবাই, তার গায়ের পাশে কাউকে ঘেঁষে দেয় না, তাকে কেউ ছুবে এমন সে এক্সপেক্ট করে না, তার জিনিসপত্র কাউকে ছুতে দেয় না। আর আর্নিকার রোগীর সূচিবাই কেমন সূচিবাই? তার ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে সে সূচিবাই, সে কখনোই তাকে, ওই যে ব্যক্তি আর্নিকার রোগী ব্যথা ভোগ করতেছে, এ কখনোই অন্য মানুষকে ধারে কাছে ঘেঁষতে দেবে না, অধিক সেনসিটিভ থাকে, ও প্রচুর ভীত থাকে, প্রচুর ভয় পায় যে কেউ তাকে স্পর্শ করুক। কারণ কি, ওই স্পর্শ করলে, সামান্য স্পর্শ করলে তার ব্যথাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। আর্নিকার যদি কোনো বুড়ো কিংবা বুড়ি, যদি কোনো বুড়া থাকে কিংবা থাকে, সে ঘরের কোণে চুপচাপ বসে থাকবে ব্যথার জন্য। তার নাতি নাতনি যদি বলে যে দাদা কিংবা দাদি একটু কোলে উঠবো, তখন 5 হাত দূরের থেকে বলে আসিস না। অর্থাৎ তার জীবনটা যেন ওই ব্যথার সাথে সম্পৃক্ত হয়ে আছে। তার ব্যথায় যদি সে সামান্য আঘাত অনুভব করে তাহলে তার জীবনটাই বের হয়ে যাবে, এমন পরিস্থিতি থাকে। অর্থাৎ সে প্রচুর পরিমাণে সূচিবাই ব্যথার ক্ষেত্রে। আর্নিকার মেন্টাল সিমটমে আরো একটা জিনিস পাই, সেটা হচ্ছে রোগীর চিন্তাধারা এমন যে সে শুয়ে আছে, নরম সুন্দর বিছানায় শুয়ে আছে, কিন্তু তার মনটা এমন ভাবে বিঘ্নিত করতেছে যে সে চিন্তা করতেছে না, এই বিছানাটা খুব শক্ত হয়ে গেছে, অধিক শক্ত হয়ে গেছে, সে শুইতে পারতেছে না, তার স্থান পরিবর্তন করতে হবে। স্থান পরিবর্তন করলে সে যেন ভালো অনুভব করবে। এ ধরনের লক্ষণ আরো দুইটা মেডিসিনের ভিতরে পাওয়া যায়।
একটা হচ্ছে আপনার পাইরোজেন আর একটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া রোগীরা মনে করে যে আমি তক্তার উপরে, শক্ত একটা তক্তার উপরে শুয়ে আছি। আমাদের গ্রাম্য ভাষায় তক্তা বলে, কিন্তু আপনাদের অন্যান্য ভাষায় কি বলে আমি ঠিক বলতে পারবো না। তো এরা মনে করে আমরা তক্তার ভিতরে, তক্তার উপরে শুয়ে আছি এমন মনে করে। এদের রোগীরা খুব বেশি ভীতু হয় এবং সহজে যে কোনো জিনিস নিয়ে ভয় পায়। খুব সহজে যে কোনো জিনিস নিয়ে ভয় পায় এবং ভীতু হয়। ভীতু হয় কেমন? আগেও বলেছি আমরা যে ব্যথার ক্ষেত্রে এরা খুব বেশি ভয় অনুভব করে এবং আর্সেনিকের মতো এদের মৃত্যু ভয়ও আছে। কারণ ও যখন ব্যথা অনুভূত হয় তখন চিন্তা করে যে না, এই ব্যথা সারার নয়, আমি হয়তো এই ব্যথা আর আমার কখনোই সারবে না, হয়তো এখান থেকে আমার মৃত্যু ঘটবে। ও তখন আর্সেনিকের মতো কিন্তু ছটফটানি থাকবে না, কিন্তু ঘরের কোণে বসে বসে সে মানসিক ভাবে এত বেশি দুর্বল হয়ে যায়, এত বেশি ভয় পায়, এত বেশি চিন্তা করতে থাকে যে এ রোগ আমার আর সারবে না, আমি কখনো উঠে হাঁটতে পারবো না, আমার আর চলাফেরার শক্তি নেই, আমার শরীর দুর্বল হয়ে গেছে। এই ধরনের চিন্তায় সবসময় ভীতু সম্ভ্রান্ত থাকে। এরা অধিক পরিমাণে একা থাকতে ভালোবাসে। আমি আগেও এই কথাটা বলেছি, এরা একা একা থাকতে ভালোবাসে এবং বিষণ্ণ মন মরা হয়ে থাকে, মাথাটা একদম নিচু করে। আমি এখানে বলেছি যে টেম্পারমেন্টটা এদের নরম ধাঁচের। তো একটা নরম ধাঁচের মানুষ কখনো ও সমাজে আর 10টা মানুষের মতো বুক ফুলায় চলতে পারে না। ওর সবসময় চিন্তাধারা অবদমিত, অর্থাৎ মাথা নিচু করে চলা। এরা সবসময় মরমর ভাব, চিন্তাধারাও কিন্তু এদের খুব ধীর গতি সম্পন্ন, খুব নিম্ন চিন্তাধারা। এরা যে সমাজে বড় কিছু হবে, এরা যে সমাজে মাথা উঁচু করে চলবে, এরা সমাজের কারোর সাথে ঝগড়া করবে, এ ধরনের টেন্ডেন্সি কিন্তু এদের ভিতরে নাই। বিশেষ করে মনে রাখতে হবে যে অ্যানিম্যাল কিংডমস থেকে যে সকল মেডিসিন গুলো আছে এরা সব নরম ধাঁচের হয়, তবে এদের রোগীগুলো এরা একটু প্যাসালো টাইপের। কেমন প্যাসালো টাইপের? মানসিক ভাবে না, কিন্তু কর্মে। কেমন কর্মে? এরা যদি স্কুলে লিখতে যায়, এদের বাচ্চারা স্কুলে লিখতে যায়, তাহলে লেখাটা ঠিক ছড়া বড়া অবস্থা। যেমন গাছের শিকড় ছড়া বড়া অবস্থা, ওই ধরনের ছড়া বড়া অবস্থা। এরা যখন সমাজে বাস করলে একক স্থলে এরা থাকতে পারে না, ছড়া বড় অবস্থায় স্থান ভেদে থাকে। আর্নিকা রোগীর ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোও দেখা যায়। এরা মন মরা হয়ে ছড়া বড় অবস্থা, মানে এক স্থানে থাকবে না, স্থান পরিবর্তন করবে। এক স্থানে থাকলে তার জন্য জায়গাটা গরম হয়ে যায়, বিধায় সে স্থান পরিবর্তন করে। শুয়ে থাকতে পারবে না এক স্থানে, পরিবর্তন করে। এক স্থানে বসে থাকতে পারবে না, পরিবর্তন করে। এক স্থানে ঘর বাঁধতে পারবে না, পরিবর্তন করে। এক জায়গায় অনেকদিন চাকরি করতে পারবে না, পরিবর্তন করে। অর্থাৎ এ ধরনের আর্নিকার ভিতরে পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে বিশ্লেষণ করতে, প্রত্যেকটা লক্ষণকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে প্রত্যেকটা লক্ষণের ভিতরে অনেকগুলো কথা লুকায় আছে, যে কথাগুলো আমরা কখনোই চিন্তা করি না। যদি চিন্তা করার মতো চিন্তা করি, তাহলে আমাদের এখানে মাথায় আসবেই আসবে। শুধু যে আর্নিকা, আমাদের নবীন যারা আমরা শিক্ষার্থী আছি, আমার মতো নবীন যারা আছে, শুধু যে আর্নিকা ব্যথার জন্য দিলাম, শুধু আর্নিকা আমরা অ্যাপেন্ডিক্সের জন্য দিলাম কিংবা হেমোরয়েডের জন্য দিলাম, এটা না। আমাদের আগে চিন্তা করতে হবে তাদের লক্ষণের উপরে, তারা কি বলতে চাচ্ছে, আর মেডিসিনটা কি বলতে চাচ্ছে, এটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। এরপরে দেখেন, এদের সবচেয়ে উৎকৃষ্ট একটা জিনিস, লক্ষণটা হচ্ছে এরা যখন রোগ ভোগ করাকালীন সময়ে আর্নিকা রোগীকে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন কিংবা বোন কেমন আছেন, উনি বলবেন যে আমি ভালো আছি। অর্থাৎ ওদের কাছে রোগ যখন কঠিন হয়ে যায়, তখন অনেক সময় বলে, মুখের কথাটা বলে যে আমি ভালো আছি, এই কথাটা বলবে।
আর্নিকা আরো একটা কথা আছে মেন্টালের ভিতরে, সেটা হচ্ছে এদের রোগী যখন কোনো কারণবশত অজ্ঞান হয়ে যাবে, কোনো কারণবশত জ্ঞান হারাবে, হঠাৎ করে ওকে যদি বলা হয় সামনের দিকে যে এটা তোমার কি হয়, সামান্য একটু সেন্স আসলেই ও কিন্তু সঠিক উত্তর দেবে, এটা তোমার কে হয়, ও তো আমার বাবা, তোমার নাম কি, অমুক, তোমার বাসা কোথায়, অমুক, বলে আস্তে আস্তে আবার সেন্সলেস হয়ে যাবে। এটা কিন্তু একটা খুব উৎকৃষ্ট সিমটম যে তো যখন সে সেন্সলেস থাকে, সেন্সলেস অবস্থায় যদি একটু সেন্স ফেরে এবং ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার ঠিকানা কোথায়, তোমার বাবার নাম কি, তুমি তোমার নাম কি, তুমি কি করো, ও কিন্তু সঠিক উত্তর দিবে, ও কখনো ভুল উত্তর দিবে না, সঠিক উত্তর দিবে, দেওয়ার পর আস্তে আস্তে সে আবার সেন্সলেস হয়ে যায়, এমনও পরিস্থিতি আসে। এটা একটা উৎকৃষ্ট সিমটম। এরপরে দেখেন আর্নিকার আরো একটা কথা হচ্ছে যে আর্নিকার যে স্থানটাতে ব্যথা হয় ওই স্থানের প্রতি ওদের মনোনিবেশটা খুব বেশি থাকে, আর বিশেষ করে ওরা অ্যাবসেন্ট মাইন্ডের হয়ে থাকে, এরা খুব বেশি অ্যাবসেন্ট মাইন্ডের হয়ে থাকে। তার কারণ কি, ওর যদি রোগ চলাকালীন সময় ও শুধু রোগটা নিয়েই বেশি চিন্তা করে, ঠিক চিন্তা করতে করতে এক সময় অন্যদিকে খেয়াল রাখে না, ওই রোগের দিকে ওর খেয়াল। আর্নিকার বাচ্চারাও অনেক সময় দেখা যাচ্ছে আঘাত পাওয়ার ফলে ব্রেনে অনেক সময় আঘাত পাওয়ার পরেও অ্যাবসেন্ট মাইন্ডের হয়ে যায়। অ্যাবসেন্ট মাইন্ড জিনিসটা এবং আঘাত জিনিসটা দুইটা যদি একসাথে থাকে তাহলে আমরা আর্নিকাকে এখানে চিন্তা করতে পারি। তো মেন্টাল সিমটমটা আমরা দেখলাম, একটা না একটা একটা না একটা ঝামেলা করতে থাকবো, এই অবসর করবো, ওই অবসর করবো, এমনি করবো, অমনি করবো, করে দেবো। গেলটি না ফলাফল তো শুনবো। স্যার শোনা যাচ্ছে না, সাইফুল স্যার কি শুনতে পাচ্ছে? সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম, আমরা একটু অপেক্ষা করব। পোষায় না। আর্সেনিক ব্রোমাইড দিয়েছিলাম, কোনে আসছিলাম আর্সেনিক ব্রোমাইড, বুঝছো, ওদের ডায়াবেটিস আমার জন্য উপযুক্ত। আমাদের স্যারের নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে উনি বের হয়ে গেছেন। আমি ওনার সেলফোনে ফোন দিয়েছিলাম, উনি আসবে, একটু সময় লাগছে, ওনার বিদ্যুৎ নাই, তো উনি ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে, আসছে আমাদের মাঝে, আবার আসছে, আমরা একটু অপেক্ষা করি। আসলে দেখেন সাইফুল স্যার যেভাবে আলোচনা করছিলেন, একটা মেডিসিন সম্পর্কে যদি আমরা প্রপার ধারণা নিতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে এবং অনেক সময় নিয়ে আমাদের আলোচনা করতে হয়। আমাদের মাইন্ড সিস্টেমে বেশ দারুণ দারুণ কথা বলে গেছে, কিছু অদ্ভুত লক্ষণও বলে গেছে স্যার আমাদের, যে ভুলমন, অন্যমনস্কতা। দেখেন একটা বেশ অদ্ভুত একটা লক্ষণ আছে যে আমাদের আর্নিকা মন্ডের কিন্তু মাথায় জ্বালা থাকে, যদিও আমি একটু আলোচনা করছি, স্যার আশা করি আলোচনা করা উচিত না, তারপরেও যে মাথায় জ্বালা থাকে একটু অদ্ভুত লক্ষণ, এবং সেই জ্বালাটা উত্তপ্ত থাকে, গরম থাকে, কিন্তু এদের দেহ কিন্তু তুলনামূলক ঠান্ডা থাকে, বিশেষ করে নাক ঠান্ডা থাকে। আর্সেনিক লাবণী আমিন ম্যাম। জি বলুন। আমরা কি অপেক্ষা করি নাকি আমরা এভাবে একটু কথা বলে সময়টা পার করি? না, আপনি যদি আর্নিকা সম্পর্কে কিছু জানেন বলতে থাকেন, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লাস দেওয়া, তারপর যদি স্যার জয়েন করে স্যারকে একটু দিবেন, আর সময় যদি চলে যায় তখন তো আমাদের সভাপতি স্যার আছেন, উনি বলবেন। আপনি কন্টিনিউ করুন, আমি কোনো করে দেওয়া আমি ওনাকে সেলফোনে লক করেছিলাম, বলে স্যার আমার বিদ্যুৎটাই 2 থেকে কয়েক মিনিট সময় দেন, আমি ব্যাক করছি। আচ্ছা যাক, আমরা একটু প্রথম শ্রেণী আর্নিকার প্রথম শ্রেণীর লক্ষণগুলো আমরা একটু দেখে আসি।
ছাড় আসা পর্যন্ত। যে দেখুন, যখন আর্নিকা রোগীগুলো সংজ্ঞাহীন হয়ে ওঠে তখন কিন্তু এরা নিজের অজান্তে মলত্যাগ করে ফেলে। এটা একটি প্রথম শ্রেণীর লক্ষণ আর্নিকা। দেখুন, একটু আগে ছাড় উল্লেখ করলো যে তার রোগ হয়েছে, অত তাকে আপনি জিজ্ঞেস করছেন, সে বলছে আমার কিছুই হয়নি, এমন একটা ভাব দেখাচ্ছে যে আমার কিছুই হয়নি। হ্যাঁ, এটি একটি আর্নিকা প্রথম শ্রেণীর লক্ষণ। ভুলমন আর্নিকা প্রথম শ্রেণীর লক্ষণ। ভুলমনটা কেমন? একটা বিষয় পড়ছে, সে পড়া বিষয়টা টপিকটা সে ভুলে যাচ্ছে এবং খুব দ্রুত গতিতে ভুলে যাচ্ছে। সে যদি একটা শব্দ পড়ে থাকে সে শব্দটাও সে ভুলে যাচ্ছে। এটা আর্নিকা প্রথম শ্রেণী। আমরা যদি আরো দেখি যে আর্নিকা রোগীদের মনোকষ্টের দিকে যদি আমরা একটু আসি, যদি আর্নিকা রোগীগুলোর মনের কষ্ট যদি তীব্রতর হয় তাহলে তাদের রোগ আক্রমণ করে এবং এই সময়ে তারা চোখ বন্ধ করলে মাথা ঘোরায়। এটি আর্নিকার একটি প্রথম শ্রেণীর লক্ষণ। আর্নিকার রোগীরা মনে করে যে তাদের মাথাটা বেশ বড় হয়ে গেছে। এটা আর্নিকার প্রথম শ্রেণীর লক্ষণ। যদি কোনো কানে কম শোনা রোগী আসে, আপনার কাছে একটা পেশেন্ট আসছে কানে কম শোনে, তার অভিযোগ সে কানে কম শোনে, আপনি তাকে জিজ্ঞেস করলেন কেন কানে কম শুনছো? রোগ ইতিহাস বর্ণনা করতে করতে আপনাকে বলছে যে ডাক্তার সাহেব, আমি মাথায় আঘাত পেয়েছিলাম, আমি আঘাত পাওয়ার পর থেকে আমি কানে কম শুনছি। তাহলে কিন্তু আপনি আর্নিকাকে স্মরণ করতে পারেন। অর্থাৎ মাথায় আঘাত লাগার পরবর্তীতে যদি ওই রোগী কানে কম শোনে তাহলে আপনি আর্নিকাকে স্মরণ করতে পারেন। এটা একটি আর্নিকার প্রথম শ্রেণী। দেখুন, আমরা যদি কাশের দিকে একটু যাই, আর্নিকার একটু যদি কাশের দিকে যাই, বিশেষ করে এত বেশি কষ্ট হয় হুপিং কাশিতে, এত বেশি কষ্ট হয়, কাশির কথা মনে করলে, কাশির ধমক আসা শুরু করলেই বিশেষ করে শিশুরা কান্না করে। আমি সাইফুল স্যারকে আরেকবার নক করে দেখি স্যার কি বলে, একটু অপেক্ষা করুন। এখানে যেটা কি করবি, লিঙ্ক হয়ে গেল গ্যাসকে যে দেওয়া হবে, ক্লাসটা হবে, সেই ক্লাসটা লিঙ্ক এটাতে করা যাবে। লিঙ্ক তৈরি করা কি পারলে এইটুকু পারে না, আমাদের এই সব এই এম এ পার জিও পার সব এইটুকু যদি পরে শিখলাম, এটা বিজনেসের কথা এইটুকু যদি তোর আসল জিনিসটা খাওয়াই দিই, কয়দিন লাগে? ইসলাম পরিবারে ধরতে আমি চায়নার কাছে গাছ শিখছি, চায়নার একটা ভাষা না কিছু আমরা এটা শিখার পরে যখন আমি নিজে জোর করে পেয়েছি ফোন পারে জোর করে পেয়েছি কেন কিন্তু ভাষা। হ্যাঁ, আচ্ছা, চলে আসছে উনি। আসলে ওনার ফোনে ওয়াইফাই ডিসকানেক্ট হওয়ার পরে ফোনেও নেট ছিল না, উনি যার কারণে একটু লেট হয়ে গেল। তো ওনাকে আমি এই মুহূর্তে কথা বললাম, উনি এখনই ব্যাক করছেন। আমরা একটু অপেক্ষা করি, হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যে চলে আসবে। আমার যে আরামে এটা নষ্ট যত মানুষ আমি এইটা আরাম আলোচনা করতেছিলেন, আমাদের সবসময় নেটওয়ার্কের উপর নির্ভর করতে হয়। নির্ভরতার কারণে অনেক সময় আমাদের হাতে কোনো সুযোগ থাকে না সেটা ওভারকাম করার জন্য। এই জন্য দুঃখ প্রকাশ করছি। আজকে যারা আমাদের এই প্রেজেন্টেশনে উপস্থিত আছেন তাদেরকে সকলকে বাংলাদেশ অনলাইন ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমরা বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা সাধারণ ডাক্তার যাদের দক্ষতার অভাব রয়েছে তাদের দক্ষ করে গড়ে তোলার জন্যই আমাদের এই কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এতদিন 1 বছরের মধ্যে আমাদের যারা এখানে উপস্থিত আছেন, প্রশিক্ষণ বিভাগের যারা দায়িত্বে রয়েছেন, যারা এখানে সব সময় দিয়েছেন, তারা প্রথমে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ নিজেদের জানা জ্ঞানকে যদি রোগীদের মাঝে ব্যবহারিকভাবে প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের দক্ষ হয়ে গড়ে তোলার এবং গড়ে ওঠার কোনো বিকল্প নেই। আর এই পেশাটা হচ্ছে একটা সাধারণ পেশা নয়, এটা নেশা জাতীয় পেশা, এবং এটা আমাদের অর্গান অফ মেডিসিনে স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারি পেশা আমাদের একটা নেশা জাতীয় পেশা, এটাকে মিশন বলা হয়েছে। যেহেতু আমাদের এই ডাক্তারি জীবনে একটা রোগীকে কিভাবে আমরা আদর্শ আরোগ্য দেব, সেই আদর্শ আরোগ্য বলা আমরা বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন বইপত্র থেকে আমরা অর্জন করব, আর সেটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে প্রতিফলন ঘটাবো, এইটা আমাদের লক্ষ্য। একজন ডাক্তার হিসাবে আমরা যদি মনে করি যে আমরা অনেক শিখেছি, তাহলে নিতান্তই আমাদের এটা ব্যর্থতা। কারণ ডাক্তারি পেশার মধ্যে নিত্য নতুন বিভিন্ন আবিষ্কার হচ্ছে, এবং যুগ উপযোগী হয়ে গড়ে ওঠার জন্য আমাদের মহাত্মা হ্যানিম্যান বারবার বলেছেন, তোমরা সংস্কার মুক্ত হও। আমাদেরকে সংস্কার মুক্ত হয়ে আমাদের এই পেশায় সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের মহান গুরু বারবার তাগিদ দিয়েছেন। আজকে আমার বিষয় হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন, অর্থাৎ আমার এই চিকিৎসা জীবনে আমি ব্যবহারিক ক্ষেত্রে আমার এই লব্ধ জ্ঞান, আমার জীবনের এই অর্জন, আমি কিভাবে একজন রোগীকে আরোগ্য দেব, সেইটা কিভাবে আরও সহজীকরণ করা যায়, সেটাও আমাদের অর্গান অফ মেডিসিনে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন আমাদেরকে সহজ সরল পন্থায় স্বল্প সময়ের মধ্যে বিনা কষ্টে পূর্ব শাস্তি ফিরিয়ে দিতে হবে, এবং আমাদের একজন স্বাস্থ্য কর্মী হিসেবে আমাদের এই সমাজের মধ্যে যে দায়বদ্ধতা রয়েছে সে কথাটিও তিনি ভুলে যাননি। তিনি এখানে স্পষ্ট করে বলতে চেষ্টা করেছেন আমাদের এই চিকিৎসা জীবনে আমরা শুধু ডাক্তারি পেশার মাধ্যমে নিজেদের অর্থ উপার্জনের চেষ্টা করব না, আমরা এইটাকে রোগীদের আরোগ্যের মাধ্যমে এবং সুস্থ থাকার যে পন্থা সেটাকে আমরা খুব গুরুত্বের সাথে দেখব। এই যে পথ পরিক্রমা, সেই পথক্রমা পাড়ি দিতে হলে আমাদের কি কি জ্ঞানের প্রয়োজন, এখানে সে কথাটাও অর্গান অফ মেডিসিনে স্পষ্ট করেছেন। সেখানে তিনি বলেছেন আমরা কি কি বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব। আমরা সেখানে ক্রনিক ডিজিজ সম্বন্ধে জ্ঞান যেমন অর্জন করব, রেপার্টরিকরণ সম্বন্ধে আমরা তেমন জ্ঞান অর্জন করব, আমরা কিভাবে আমরা রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করব, আমরা রোগীর লক্ষণ কিভাবে সংগ্রহ করব, আমরা রোগীকে কি কি পরামর্শ দেব, রোগীকে কিভাবে আমরা মোটিভেশন দেব, তাদের কিভাবে আশ্বস্ত করব, এ সবই আমাদের ডাক্তারি পেশার মধ্যে গণ্য। আর সেই পেশার মধ্যে গণ্য হওয়ার কারণে আমাদের জ্ঞান একটা বিষয়ের উপর সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের এই প্র্যাকটিক্যাল জীবনে আমাদের ডাক্তারি পেশায় এই রেপার্টরিকরণ ছাড়া যদি আমরা কেউ ডাক্তারি করতে চাই,
তাহলে দেখা যাবে যে অল্প কয়েকটি ওষুধের বারবার ঘুরে ফিরে ব্যবহার করার কারণে আমাদের সেই ডাক্তারি জীবনে 10-15টা 5টা 6টা 10টা ওষুধের মধ্যেই ঘুরপাক খাবো এবং আদর্শ আরোগ্যের জন্য যতগুলা ওষুধের প্রয়োজন ছিল, ওই রোগীর জন্য যতগুলা লক্ষণ আমরা বিবেচনা করার কথা ছিল, ঠিক সবগুলো বিবেচনা করার যোগ্যতা আমাদের অর্জন হবে না। এই জন্য যেমন আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে দরকার একজন ডাক্তার হিসেবে রোগের জন্য আদর্শ আরোগ্যের জন্য যে সকল ক্রাইটেরিয়া, যে সকল বুদ্ধি, যে সকল কৌশল জানা দরকার, প্র্যাকটিস অফ মেডিসিন সেই কথাটাকেই আলোকিত করে। আর সেইগুলা সবগুলাই প্রেজেন্ট করা আমাদের একদম গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে গণ্য করতে হবে। ইতিমধ্যে আমাদের অনেক বন্ধুগণই যারা ভালো রেপার্টরি করতে জানেন, তারা অর্গান অফ মেডিসিনের সূত্র নাম্বার ধরে ধরে দেখিয়ে দিয়েছেন যে আমরা রেপার্টরিকরণের মাধ্যমে আমরা রুগীকে আরোগ্য দিতে পারি, লক্ষণ সমষ্টির সংগ্রহ করতে পারি, লক্ষণ অ্যানালাইসিস করতে পারি। ইতিমধ্যে আমাদের গত ক্লাসে ডাক্তার লাবণী আমিন দেখিয়েছেন রেপার্টরিকরণের মাধ্যমে এবং রুগী লিপিতকরণের মাধ্যমে একটি একক ঔষধ কিভাবে নির্বাচন করতে হয়। বর্তমান যুগে আমাদের কম্পিউটার যুগের কারণে আমাদেরকে সফটওয়্যারের উপর নির্ভর করতে হচ্ছে। এখন প্রচলিত একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার জুমিও সফটওয়্যার। আমাদের এই প্রশিক্ষক বিভাগের অনেকেই দক্ষতার সাথে হ্যান্ডেলিং করছেন এবং তারা নিজেদের দক্ষতাকে সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমাদের এখানে আজকে আলোচনা ছিলেন সাইফুল ইসলাম। তিনি যথার্থ বলেছেন যে তিনি নিজে পড়াশোনা করছেন এবং নিজে জানার চেষ্টা করছেন এবং রেপার্টরি এবং আমাদের ম্যাটেরিয়া মেডিকেল সম্বন্ধে যদি আমাদের জ্ঞান অর্জন করতে হয়, আমাদের লেখাপড়ার কোনো বিকল্প নেই, এটা চর্চার কোনো বিকল্প নেই। আমাদের এই চিকিৎসা জীবনে প্রত্যেকটা বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেব, আমার এই জীবন ক্ষুদ্র জীবনে আমি কতটুকু অর্জন করতে পারবো, আমার কত দিনের মধ্যে আমি এই দক্ষতা অর্জনের জন্য আমি সঠিক পরিকল্পনা যদি গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের ডাক্তারের জীবনে ব্যর্থতা ছাড়া সফলতার কোনো সুযোগ নেই। আমাদের আজকে দেখেছি আমি আমাদের ডাক্তার লাবণী আমিন একটি মন্তব্য করেছেন যে আমাদের ডাক্তারি জীবনে এনাটমি জ্ঞানের অভাব, আমাদের ফিজিওলজি জ্ঞানের অভাব, আমাদের প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞানের দৈন্যতা রয়েছে, অভাব রয়েছে। এই ফিলিংস থাকা আমাদের দরকার। কিন্তু আমি আপনাদের কাছে আজকে কিছু নতুন নতুন কথা বলবো যেগুলা হয়তো আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন। কিন্তু আমার নিজের ব্যক্তিগত জীবনে, আমার এই জীবনে ক্ষুদ্র জীবনে যতটুকু চর্চা করেছি, আমি যেভাবে আমার এই চিকিৎসা জীবনকে গড়ে তোলার চেষ্টা করেছি, আমার নিজের দর্শন এবং নিজের চিন্তা চেতনা আপনাদের সামনে শেয়ার করার জন্য চেষ্টা করছি। আমি গত 1 বছর ধরে আপনাদেরকে আমি প্রেজেন্টেশন করানোর জন্য, আপনাদের বিভিন্ন মাধ্যমে আপনাদের প্রচার করানোর জন্য, আপনাদের প্রেজেন্ট করার জন্য, আপনাদের পরিস্থিতি বৃদ্ধি করার জন্য যে সময়টুকু ব্যয় করেছি, সেটা আমার নিজের চিকিৎসা পেশার বাইরের একটা নিজস্ব একটা চিন্তা চেতনা। সেটা করেছি কেন সেটা একদিন বলবো। তবে আমি আজকে শুধু এই কথাটাই বলতে চাই, আমাদের মধ্যে আজকে যারা এখানে উপস্থিত আছেন, কেউ কেউ আমাদের এখানে খুব ভালো রেপার্টরিকরণ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, কেউ কেউ আমাদের জুমিও সফটওয়্যার থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দামি সফটওয়্যার ব্যবহার করার যোগ্যতা রাখেন। আমাদের এই ফোরামে অনেকে আছেন যারা ইংরেজিতে অত্যন্ত দক্ষ এবং বিশ্বের বর্তমান সময়ে যারা লিজেন্ড, সবচেয়ে যারা আলোচিত মানুষ, আলোকিত মানুষ যারা হোমিওপ্যাথিকে প্রেজেন্ট করেন, তার মধ্যে ধরেন ভিতল গাছ। তিনি ভিতল গাছের এই দেশে অনেক এখন ছাত্র আছে যারা তার মাধ্যমে আলোকিত হচ্ছে এবং যুগ উপযোগী, সময় উপযোগী বিভিন্ন তথ্য তার মাধ্যমে পাচ্ছে। কিছুদিন যাবৎ আমাদের উপদেষ্টা
ডাক্তার মহসিনুজ্জামান স্যার, তিনি আমাদেরকে ভিতর কাছের কয়েকগুলা তথ্য পড়াইতেছিলেন। সেটা হলো লেভেল অফ হেলথ। এখানে অনেকেই আছে যারা সেই ক্লাসে থাকেন, আমাদের এই ফোরামের অনেকেই সেখানে আছেন, আমি নিয়মিত সেখানে ক্লাসে থাকি। বাংলাদেশের হোমিওপ্যাথির মধ্যে যারা সবচেয়ে সংস্কার মুক্ত এবং সবচেয়ে বেশি আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্তযুক্ত, তারা আমাদের সেই গ্রুপে আছেন এবং তাদের মাধ্যমে আমাদের এই প্রশিক্ষক যারা রয়েছেন তারা সেখান থেকে আলোকিত হচ্ছেন এবং গত 1 বছর যাবত তারা সেখান থেকে শিখছেন। সেখান থেকে যারা শিখছেন, যারা যা শিখেছেন সেইটার জন্য আমাদের মাঝে সবার কাছে ছড়িয়ে দিতে পারেন, সেই পরিকল্পনা নিয়ে আমি কাজ শুরু করেছি। আমি আশা করব গত ক্লাসে আমাদের লাবণী আমিন যেভাবে প্রেজেন্টেশন দিয়েছে, আগামী 5 তারিখে আমাদের শিরিন আক্তার ম্যাম তিনি যে প্রেজেন্টেশন ফেসবুক লাইভের মাধ্যমে দেবেন এবং আগামী 2 তারিখে আমাদের নজরুল ইসলাম স্যার লক্ষণ সমষ্টির মূল্যায়নের একক ঔষধের নির্বাচন কিভাবে করতে হয় যেভাবে তিনি প্রেজেন্টেশন দেবেন। আশা করি অন্য গ্রুপে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে এইভাবে আলোচনা হচ্ছে। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমাদের এখানে যারা আলোচনা করেন কিংবা যেখানে অন্য জায়গায় আলোচনা করছেন তারা আমাদের সাথে অনেকেই সম্পৃক্ত ছিলেন, সেখানে আমাদের বিরুদ্ধে কথা বলেই তাদের নিজেদের কেস সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা অতীব কষ্টের বিষয় যে আমাদের হোমিওপ্যাথিক সমাজের মধ্যে এই যে পরনিন্দা পরচর্চা, একে অপরের দিকে তাকানোর সময় অনেক বেশি। যদি কেউ চিন্তাশীল হয় এবং নিজের মেধা যোগ্যতা থাকে তাহলে সেই সকল বিষয়ে তাদের মনোযোগ হওয়ার কথা নয়। আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য চেষ্টা করব যে একটা রুগীকে যদি আদর্শ আরোগ্য দিতে হয় আপনাকে অবশ্যই ম্যাটেরিয়া মেডিকার জ্ঞান থাকতেই হবে, আপনাকে অর্গান অফ মেডিসিন সম্বন্ধে জ্ঞান থাকতেই হবে, আপনার রেপার্টরি কমন সম্বন্ধে আপনাকে জানতেই হবে, আমাদেরকে ক্রনিক ডিজিজ সম্বন্ধে জানতেই হবে। যদি আমার সারা জীবন আমি অর্গান অফ মেডিসিনের 1 থেকে 291 নাম্বার সূত্র পর্যন্ত পড়ি, আমার সারা জীবনে সেই জ্ঞান অর্জন করার যোগ্যতা হবে না। আমি ইতিমধ্যে আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি যে আমরা এই যে বিশাল জ্ঞান ভান্ডার, এখানে আমাদের ফিজিওলজি, এনাটমি, স্বাস্থ্য বিষয়ক জ্ঞান, রোগ সম্বন্ধে জ্ঞান, রোগীর সম্বন্ধে জ্ঞান, রোগ আরোগ্য সম্বন্ধে জ্ঞান, অর্গান অফ মেডিসিন সম্বন্ধে জ্ঞানের কারণে সমৃদ্ধ হলে আমরা আদর্শ আরোগ্যের জন্য হ্যানিম্যানিয়ান আদর্শ দ্বারা আমরা অনুপ্রাণিত হব এবং সেভাবে আমাদের চিকিৎসা জীবনে প্রতিফলন ঘটাবো। যদি এই চিন্তা চেতনা থেকে আমাদের লেখাপড়ার ধরন যদি পাল্টে যায় এবং সেখানে যদি আমাদের নিজেদের সম্পৃক্ত করতে হয়, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হয়, তাহলে আমাদের যে সময় প্রয়োজন সেই সময় আমাদের এই ক্ষুদ্র জীবনে এই পৃথিবীতে সম্ভব হবে না। আমি স্পষ্ট করেই বলতে চাই, আমাদের এই ক্ষুদ্র জীবনে গড় আয়ু যেখানে আমাদের 60-এর কোঠায়, সেখানে আমাদের যাদের জীবন 30, 35, 40-এর মধ্যে চলে গেছে, সামনে আর কয়দিন সময় আছে, সেই কয়দিনের মধ্যে কোন বিষয়টাকে আমি গুরুত্বের সাথে দেখব, সেই বিষয়টাই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে প্রিয় বন্ধুগণদের মধ্যে এই কথাই বারবার আসছে, অনেক বিজ্ঞজনদের সম্মুখে শুনতে পাচ্ছি, আসেন ভাই আমরা শেগাল মেথডের মাধ্যমে হোমিওপ্যাথিক জানি, আমরা এখানে পুনর্জন্ম দেই। আমরা এই ক্ষুদ্র জীবনে সামনে অনেক জ্ঞানের হাতছানি, সেটাকে অস্বীকার করার সুযোগ নেই, সেটা নিয়ে মাথা ঘামানোর সময় নেই, তাদের নিয়ে সমালোচনা করার সময় নেই। আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে একজন রুগীকে কিভাবে আদর্শ আরোগ্য দেব সেই চিন্তা চেতনার বাইরে এই সকল চিন্তা চেতনা যারা আজকে যারা উপস্থিত আছেন তারা করবেন, তারা নিজেদের পায়ে কুড়াল মেরেছেন। আপনার এই ক্ষুদ্র জীবনে প্রতিটা সেকেন্ডে কাজে লাগানোর প্রয়োজন, আর সেই প্রতিটা সেকেন্ডকে যদি আপনার প্রয়োজনীয় মুহূর্তে প্রয়োজনীয় কাজে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবন সার্থক
পৃথিবীতে কিছু দিয়ে যাওয়ার মতো যোগ্যতা আপনারা অর্জন করতে পারবেন। যদি আপনারা এখানে নিজেদের জীবনকে যদি আপনারা আপনি একটা হরমোন সম্বন্ধে আপনি জানবেন, আপনি একটা শেষ করতে পারবেন। আমার এই ক্ষুদ্র জীবনে আমি এই ব্লগ লেখার কারণে আমার সম্মুখে যে সকল জ্ঞান আছে আমি সেদিকে চাইলে আমার মাথা ঘুরে যায়, যা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব। আমার এই ক্ষুদ্র জীবনে একটা রোগ সম্বন্ধে জানতে হইলে, একটা রোগের বিশ্লেষণ জানতে হলে আমার এক জীবনে এই একটা রোগ সম্বন্ধে জানা সম্ভব নয়। অথচ অর্গান অফ মেডিসিন গ্রন্থে আমাদের মহাত্মা হ্যানিম্যান বলেছেন, আপনি রোগ সম্বন্ধে জানুন। আপনাকে রোগ সম্বন্ধে যদি জানতে হয়, যদি একটা এই কথাটাকে গুরুত্বের সাথে দেখেন, তাহলে আপনি সারা জীবন শুধু রোগ সম্বন্ধে জানবেন, আপনি ডাক্তারি করতে পারবেন না। আপনাকে যদি বলা হয় আপনি ক্রনিক ডিজিজ সম্বন্ধে জানেন, আপনি সারা জীবন ক্রনিক ডিজিজ সম্বন্ধে গবেষণা করবেন, আপনার সারা জীবনে ক্রনিক ডিজিজ করে শেষ করতে পারবেন না। আপনি যদি দ্বাদশ পর্যবেক্ষণ আমাদের মহান গুরু কেন সাহেব যেভাবে পর্যবেক্ষণ করছেন, এই 12টা লাইন যদি আপনার সারা জীবন গবেষণা করেন, এটা নিজের ভিতরে আত্মস্থ করা কঠিন হয়ে যাবে। কারণ আমাদের এই পৃথিবীতে যেদিকে তাকাবেন সেদিকে শুধু জ্ঞান আর জ্ঞান। সেখান থেকে আপনি কোনটাকে গ্রহণ করবেন আর কোনটাকে গুরুত্ব দিবেন, আপনার জীবনে সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আজকের এই আলোচনার বিষয়ের মধ্যে আমি জানাইতে চেয়েছিলাম অর্গান অফ মেডিসিন গ্রন্থে থেকে আমরা কিভাবে আলোকিত হইতে পারি এবং সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত হইতে পারে আর সেখানে আমাদের কিভাবে লাভবান হইতে পারি সেই বিষয়টা সংক্ষিপ্ত বলার জন্য চেষ্টা করতে চেয়েছিলাম। কিন্তু অতীব দুঃখের বিষয় যে দেখতে দেখতে আমাদের সময় 11টা বেজে গেছে। আজকে শুক্রবার, আমি এ পর্যন্ত কোনোদিন প্রেজেন্টেশন দেইনি এবং প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টাও করিনি, কারণ আপনাদের পিছনে আমি সময় দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আজকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়াবেটিস সংক্রান্ত একটি লেখা আমার বইয়েতে আছে, সেইটার একটা স্ক্রিপ্ট আমার সামনে আছে। এখানে লক্ষ্য করুন যে ডায়াবেটিস কি। ডায়াবেটিসকে যদি আমরা এখানে সংক্ষিপ্ত বলি, এই বিশাল জ্ঞান ভান্ডার থেকে যদি আমরা সংক্ষিপ্ত বলি, তাহলে আমরা বলতে পারি যে ডায়াবেটিস কি এই বিষয়টা সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা দরকার। এবং এই জ্ঞান দ্বারা আমি ডায়াবেটিস সম্বন্ধে জ্ঞান থাকলে আমি রুগী যখন আসবে, রুগী আমাকে যখন বলবে আমার ডায়াবেটিস হয়েছে, তখন তার সম্বন্ধে আপনি চিন্তা এবং চেতনা নিয়ে তার সম্বন্ধে আপনি কেস টেকিং করতে পারবেন এবং সঠিক ঔষধের দিকে যেতে পারবেন। আর রুগীর যখন এই কথাটার জবাব দিতে চাইবেন, তো আপনাকে সাধারণভাবে ডায়াবেটিস সম্বন্ধে পূর্ণ জ্ঞান না থাকলে আপনাকে কেউ ডাক্তার হিসেবে গণ্য করবে না। প্রচলিত এই সমাজ ব্যবস্থার সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এলোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা। এলোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় যে সকল টেস্ট রয়েছে, ঠিক টেস্টের যে ফলাফল রয়েছে, যে বস্তুবাদী চিন্তা চেতনা নিয়ে আমাদের এই সমাজকে কলুষিত করে যাচ্ছে, সেই কলুষিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমাদের মহাত্মা হ্যানিম্যান বিপ্লব করেছেন, যুদ্ধ করেছেন। তিনি বুঝাতে চেষ্টা করেছেন যে এই যে বস্তুবাদী চিন্তা চেতনা দিয়ে আমরা একটা রোগকে বিশ্লেষণ করি, সেই রোগ বিশ্লেষণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের কন্ট্রাডিকশন রয়ে গেল। আমরা একটা রোগ সম্বন্ধে জানবো, অথচ আমরা সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে ধারণ করব না। তাহলে আমাদের মধ্যে যদি কেউ কোনো বন্ধু বলেন যে মহাত্মা হ্যানিম্যান বলেছেন যে রোগীর সম্বন্ধে কোনো জ্ঞানের দরকার নাই, রোগ সম্বন্ধে জ্ঞানের দরকার নাই, এখানে দেওয়া আছে অমুক নাম্বার সূত্রে, তাহলে আপনারা ভুল করবেন। কেন ভুল করবেন? কারণ আপনি শুধু একটা সূত্রকে এখানে রিপ্রেজেন্ট করছেন। আমাদেরকে প্রত্যেককেই 1 নাম্বার সূত্র থেকে আমাদের 291 নাম্বার সূত্র পর্যন্ত প্রত্যেকটা সূত্রকে ধারণ করতে হবে এবং প্রত্যেকটা সূত্র নিজের ভিতরে ধারণ করতে পারলেই আপনি এই প্রচলিত বস্তুবাদী এই যে রোগ নির্ণয় যে রেজাল্ট, যে টেস্ট, সেইটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন।
আর সেখান থেকে বেরিয়ে আসতে হলেও আপনাকে এই যে ডায়াবেটিস সম্বন্ধে জ্ঞানের দরকার, এই জ্ঞানটা যদি আপনি অর্জন করতে পারেন, এটা আমার চিকিৎসা জীবনে কোনো কাজেই আসবে না, কিন্তু প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য আপনি সেই রুগীর সাথে প্রেজেন্ট করার জন্য তার যে টেস্ট সমূহ নিয়ে এসেছে তার সেই বিষয়টার সম্বন্ধে আপনাকে প্রেজেন্ট করতে হলে আপনাকে এই বিষয়গুলোর সম্বন্ধে জ্ঞান না হইলে রুগীর কাছে আপনি ডাক্তার হিসাবে গণ্য হবেন না। তাহলে কথা রইল এটাই যে আমরা যদি রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে চেষ্টা করি, সেটা এই প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের দরকার রয়েছে। আর আমাদের রুগীর জন্য যে সকল লক্ষণ সমষ্টি রয়েছে, ঠিক লক্ষণ সমষ্টি আমাদের দিকে নির্দেশনা দিবে এই রুগীর জন্য কি প্রয়োজন। আমাদেরকে অবশ্যই মায়োজন সম্বন্ধে যা জ্ঞান অর্জন করতে হবে এই কারণে যে রুগী কিভাবে আরোগ্য লাভ করবে, আরোগ্যের পথে এই বাধা রয়েছে, কোন কোন পথে আগাইলে আমরা এই রুগীকে আরোগ্য দিতে পারবো, সেদিকে আমাদের জ্ঞান অর্জন হবে। আমি ইতিমধ্যে অনেকবার লিখেছি যে অর্গানন গ্রন্থের মধ্যে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন রয়েছে, আমাদের সব কিছুই একটা বইতে রয়েছে। আমাদের কেমনে ওষুধ নির্বাচন করতে হবে, কিভাবে আমাদেরকে লক্ষণ সমষ্টি সংগ্রহ করতে হবে, কিভাবে ওষুধ প্রস্তুত করতে পারবে, কোন কোন মাত্রায় কিভাবে ব্যবহার করবেন, সেইখানে ব্যবহার করার ক্ষেত্রে মাত্রা তত্ত্ব বলে একটা বই রয়েছে, সেটা আমাদের জ্ঞানের দরকার আছে। তো মূল কথা যে আমি আজকে আলোচনা করলে প্রাথমিক কথাগুলো বলতে চাইলেও আজকে আমি সময়ের কারণে আমি সব বলতে পারছি না, আপনারা ক্ষমা করবেন, অন্য সময়ের মধ্যে আমি শেষ করে দেবো যথাসময়ে। এই ডায়াবেটিস সম্বন্ধে কথা বলতে চাইছিলাম যে আজকে ডায়াবেটিস সম্বন্ধে আমরা ডায়াবেটিস কি, ডায়াবেটিস রোগীদের জন্য আমাদের কি নির্দেশনা রয়েছে, ডায়াবেটিসের জন্য কি কি ঔষধ রয়েছে, ডায়াবেটিসের কত প্রকার রয়েছে, ডায়াবেটিসের খাদ্য তালিকা কি, খাদ্য তালিকার সাথে সাথে আমরা কি কি ঔষধকে চিন্তা করতে পারি, আমাদের চিকিৎসা জীবনে বরিক যে রেপার্টরি আছে সেখানে এই ডায়াবেটিস সম্বন্ধে কি দেওয়া আছে, এবং অন্যান্য মনীষীদের এখানে কি কি সাজেশন দেওয়া আছে ডায়াবেটিস ওষুধ সম্বন্ধে, সেটা আমার বই এখানে সংযুক্ত আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে হোমিওপ্যাথিক মতে ডায়াবেটিস চিকিৎসাতে বরিক তেল এর মধ্যে নিচে উল্লেখ করা রয়েছে ব্লাড সুগারের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য প্রস্রাবের শর্করা বার হওয়া রোধ করবে, এইরকম কয়েকটা ওষুধের নাম বলা হয়েছে, যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড কার্বলিক, আর্জেন মেটালিকাম, আর্সেনিক অ্যালবাম, বোবিস্টা, ক্যানাবিস ইন্ডিকা, পোস্টিকাম, কোলোসিন, এটিস অ্যাসিড ফস, এমন অ্যাসিটিকাম, ইউরেনিয়াম নাইট্রেট, ইউরেনিয়াম নাইট্রিকাম, সিজিয়াম জাম্বো, আর্সেনিক ব্রোমাইড, অ্যাসিড ল্যাকটিক, ক্যালিনাইট্রিক, হেলোনিয়াস, রাস অ্যারোমেটিকাম, ক্রিওজোট, মস্কাস, ন্যাট্রাম সালফ। এলেনের মতে ইনসুলিনাম 30 শক্তির ঔষধ দিনে 3 বার প্রয়োগ করলে ডায়াবেটিস নিরাম হয়। এই যে থেরাপিউটিক্স কথাগুলো বললাম, এগুলা আমাদের এই ডাক্তারি জীবনে খুবই ক্ষতিকর, এবং আমাদের এই ডাক্তারি জীবনে এটা আমাদের একটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসে। এখান থেকে বেরিয়ে আসা আমাদের একান্তই প্রয়োজন। আমরা গদ বাঁধা কোনো ঔষধের পিছনে ঘুরি না, আমরা রোগীকে চিকিৎসা করি, রোগের চিকিৎসা করি না। এই কথাটা আমার এখানে ক্লিয়ার করাতে চেয়েছিলাম, আজকে বিস্তারিতভাবে বলতে চেয়েছিলাম যে রোগ নয় রোগীর চিকিৎসা করি। এই কথার মধ্যে যে তত্ত্ব রয়েছে, যে উপলব্ধি রয়েছে, আমাদের মহাত্মা হ্যানিম্যান যেভাবে উপলব্ধি করেছেন, তিনি একজন ডাক্তার এমডি হওয়া সত্ত্বেও তিনি এখানে কিভাবে আমাদেরকে এই উপলব্ধিটাকে নিজের মধ্যে ধারণ করতেন এবং আমাদেরকে শেখাতে চেষ্টা করেছেন, সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক বন্ধু তর্ক করেন। এটা তর্কের বিষয় নয়, এই বিষয়টা হচ্ছে এরকম, যিনি এমডি অর্জন করেছিলেন আজকে থেকে 266 বছর আগে, তিনি অত্যন্ত যুগ উপযোগী একজন ডাক্তার ছিলেন, এবং যে কারণে তাহার জ্ঞানের পরিধি এত ছিল যে
আমরা সেখানে তার ধারের কাছেও নেই। তার অর্জিত জ্ঞান যদি আমরা অর্জন করতে চাই, আমাদেরও সেই পর্যায়ের নিজের যোগ্যতা থাকার প্রয়োজন রয়েছে। আমাদের মধ্যে বন্ধুদের অনেকেই আর্টসে লেখাপড়া করেছেন, অনেকেই ম্যাট্রিক পাস করে এখানে জয়েন করেছেন, এখানে কেউ মাস্টার ডিগ্রি পাস করে জয়েন করেছেন, কেউ এখানে ডক্টরেট করে পাস করে এখানে জয়েন করেছেন। তো এখানে জয়েন করার কারণে এই যে একটা লেভেল মেনটেন না করার কারণে এই বিষয়টার সম্বন্ধে আমাদের জ্ঞানের যে হজম হওয়ার যোগ্যতা সবার সমান হয়নি, যে কারণে পরস্পরের প্রতি আমরা বিভিন্ন সময় বিষোদ্গার করে সময় অপচয় করি। এখানে ডায়াবেটিস সুগার নিয়ন্ত্রণের জন্য আমাদের বরিকে রেপার্টরির ডায়াবেটিস সংক্রান্ত একটা এখানে আমি অ্যাড করেছি আমার বইতে। ডায়াবেটিস দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখছেন যে এখানে আমাদের 2টা গ্রেডে এখানে ওষুধগুলা বিভক্ত করা হয়েছে। এই গ্রেড সম্বন্ধে আপনারা জানেন। আমি একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের রেপার্টরিকরণ সম্বন্ধে অনেক বিজ্ঞজন আজকে বিভিন্ন সেমিনারে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। আমার মনে আছে আমি শুধু কেন্ট রেপার্টরির 37টা অধ্যায়ের নাম শিখতে গিয়ে 1000 টাকা দিয়ে আমি একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম। কি মনে হয় 37টা চ্যাপ্টারের নাম মুখস্থ করার জন্য কি আমাদের সেমিনারে যাওয়ার প্রয়োজন ছিল? না, আমাদেরকে আকৃষ্ট করে সেমিনারে গিয়ে কি পড়াবে আমরা জানতাম না। গিয়ে দেখলাম যে তিনি 37টা চ্যাপ্টারের একটা তালিকা মুখস্থ করাচ্ছেন এবং সেখানে বসে বসে আমাদেরকে সেইটা মুখস্থ করতে হচ্ছে। আমি 15 বছর ডাক্তারি জীবনে আমার MA পাস করার পরে আমার এই যে নিজের জ্ঞান অর্জন, সেখানে যদি আমি কোনো একটা সেমিনারে গিয়ে এই টাকা ব্যয় করে এই একটা বইয়ের সূচিপত্র পাঠ করি, এতগুলা সময় নষ্ট করে অপচয় করে, সেই উপলব্ধি থেকে আমি উপলব্ধি করেছিলাম যে যদি আমাদের কোনো সুযোগ থাকে যে আমরা ফ্রি ক্লাস করাবো এবং বাংলাদেশের সকলকে সম্পৃক্ত করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো, যেখানে শুধু স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমাদের সকল বন্ধুদের মধ্যে জ্ঞান চর্চা, জ্ঞানের বিনিময় এবং একে অপরের সাথে একটা সম্পর্ক হয়। সেই দিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আমি এই ফোরামে 1 বছর সময় দিয়েছি। আমি 1 বছরের মধ্যে আমার এই লেখাগুলা আর করা সম্ভব হয়নি এবং এখানে মনোযোগের সাথেও আমার কাজ করার সুযোগ হয়নি, কারণ আমাকে যে পরিমাণে টেলিফোন আসে, আমি যে পরিমাণে আপনাদের সাথে সময় দেই, আমি যে ধরনের চিন্তা চেতনা নিয়ে লেখালেখি করেছি, আমি 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমি লিখেছিলাম 3 খণ্ডে, আমি 3টা প্র্যাকটিস অফ মেডিসিন বই লিখেছি। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমাদের সেই বই সমাজের কিছু মানুষ আমার সম্বন্ধে বাজে মন্তব্য করে একটা বিরূপ প্রতিক্রিয়ার করার কারণে আমি আর সেই বইগুলা প্রকাশ করিনি। সেই বইগুলো আমার এখানে আছে। আমি আশা করি আমাদের এই ফোরামের মাধ্যমে এই প্র্যাকটিস অফ মেডিসিন বিষয়ে কেউ আলোচনা করতে চাইলে আমার দীর্ঘ জীবনের 15 বছরের লেখা আমার এখানে এই PDF ফাইলে, এই ফাইলে আছে। আপনারা এক এক করে যদি ইচ্ছা করেন তাহলে আপনারা সেখান থেকে আপনারা পাঠ করতে পারেন। আমি আপনাদের স্ক্রিন শেয়ার দেব, আপনারা সেখান থেকে আপনারা এই ক্লাসটা কন্টিনিউ করতে পারবেন। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা আমার সঙ্গে ছিলেন, আমাকে সময় দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে চিন্তা এবং চেতনা থেকে এই প্র্যাকটিস অফ মেডিসিন বিষয়ে আমি আজকের আলোচনায় যা বলেছি, আপনাদের কারো কোনো মনোকষ্টের কারণ হয়ে থাকলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি কখনো প্রেজেন্টেশন দেওয়ার যোগ্যতা রাখি না, আমি কখনো কোনো ক্লাসের প্রেজেন্টেশন দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি আজকে শুধু এতটুকু দেখানোর জন্য চেষ্টা করেছি যে আমাদেরকে সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সৃষ্টি করতে হবে, আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য একের সাথে অপরের যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সেটা নিশ্চিত করতে হবে, আমাদের প্রতিদিনের জ্ঞানকে চর্চা করে রাখতে হবে। আমি আজকে যা শিখেছি, যা পড়েছি, আগামীকাল তা থাকে না।
আমি প্রতিদিন যখন আমার লিখিত বইটাই পড়ি তখন মনে হয় আমার এই বইটা আমার কাছে নতুন। আমার কাছে মনে হয়েছে আমি আমার প্রতিদিনের যা লেখা, আমার যা অর্জন, আমি প্রতিদিন যখন আমি পড়তে বসি আমার কাছে সবই নতুন মনে হয়। আমি মনে করি আমাদের সম্মুখে যারা আছে আজকে আমার চেয়ে অনেক বিজ্ঞজন, প্রত্যেকেই আপনারা নিজ নিজ অবস্থানে নিজ নিজ পেশায় অত্যন্ত দক্ষতার সাথে আপনাদের পেশায় নিজেদের যোগ্যতা প্রমাণ করে যাচ্ছে। আমাদের রোগীদেরকে আদর্শ আরোগ্য দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা বিষয় সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। আমাদের কেউ যদি কাউকে হেয় করার জন্য কিংবা কাউকে যদি কেউ কোনো কটাক্ষ করে কথা বলে, সেটা যেই হোক, সেটা একটা সাধারণ ডাক্তার হোক, তাকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত। দেন আমি অল্প কথার ভিতরে আমি একটা মানে জি শুরু করুন। হ্যাঁ স্যার, সবুজ স্যার, আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। হ্যালো, জি স্যার, এখন শোনা যায় কি ক্লিয়ার? হ্যাঁ স্যার যাচ্ছে, বলুন স্যার। মূল্যবান আলোচনা। তবে একটা জিনিস হচ্ছে হলো কি, আমাদের তো আসলে হোমিওপ্যাথদের এত সময় নাই যে পরচর্চা পরনিন্দা একজনের সাথে স্বামী স্ত্রীতে থাকলেও দেখা যায় যে এক সময় না এক সময় একটু কথা কাটাকাটি হয়, কিন্তু যাদের প্রফেশন হয়ে গেছে এরকম যে তারা সব সময়ের জন্য মানুষের সমালোচনা করেই চলবে, বোঝা লাগবে যে আমার সেখান থেকে সরে আসার সময় হয়েছে। এবং আমি একজন হোমিওপ্যাথি শিক্ষার্থী হিসাবে আমার কিছু সীমাবদ্ধতা আছে। আমি উচ্চশিক্ষিত মানুষ নই, এটা এক, কিন্তু আমি এমন দুজন উচ্চশিক্ষিত মানুষের কাছে বিষয়গুলো শেখার চেষ্টা করতেছি যে আমার সবসময় আমি তাদের পায়ের কাছেই বসি। এবং আশ্চর্যজনক কথা হচ্ছে হলো আমি শত চেষ্টার পরও তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে নিয়ে আসতে পারি নাই। যাই হোক, আর্নিকা মন্টেনা এই ওষুধটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা ডাক্তার সাইবুল ইসলাম বলছেন যে আমরা আঘাতের ক্ষেত্রে এই ওষুধটাকে মানে সব সময়ের জন্য আমরা আঘাতের ক্ষেত্রে এই ওষুধটার একটা সীমাবদ্ধ মানে ক্ষেত্র রাখা হয়েছে, যে এই ওষুধটা আঘাতে ভালো কাজ করে, এরকম একটা প্রসিদ্ধি এই ওষুধটার আছে। আর আমাদের সভাপতি মহোদয় বলছেন যে আমাদের সব ক্ষেত্রেই আসলে এমন কিছু বিষয় আছে যেখানে আমরা টাইফয়েড শব্দটা যখন উচ্চারণ করি, আমরা আসলে এটা টাইফয়েড উচ্চারণ করি না। অনেক গাধা আছে, তারা না বোঝার কারণে বলে যে রোগের নাম বললো। আমরা আসলে একটা অবস্থাকে বর্ণনা করি, টাইফয়েডের একটা স্টেটকে বর্ণনা করি। আসলে সেই অবস্থাটাতে যে লক্ষণগুলো প্রকাশিত হয়, আমরা টাইফয়েড কথাটার দ্বারা এই বিষয়গুলো প্রকাশিত করি। আমরা যখন আর্নিকা মন্টেনাকে দেখি, আর্নিকা মন্টেনা একটা বহুল ব্যবহৃত ঔষধ, যেটা হচ্ছে হলো টাইফয়েডের জন্য অত্যন্ত উচ্চাঙ্গের ক্ষমতা সম্পন্ন একটা ঔষধ। আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা যখন জ্বরের ক্ষেত্রে কোনো একটা ঔষধকে প্রয়োগ করি, আমাদের হয়তো যখন দেখি যে একজন মানুষ যে কিনা চরমভাবে অসুস্থ, কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে ভাই কেমন আছেন, সে বলল যে হ্যাঁ ভালো আছি। এটা একটা অদ্ভুত এবং আশ্চর্য কথা। তাহলে এ সমস্ত কথাগুলো আমাদের বুঝতে হবে যে এটা গাঁজাখুরি কথার মতো। ক্যানাবিস ইন্ডিকার মানুষরা এইরকম কথা বলতে পারে যে সে খারাপ আছে, অসুস্থ আছে, অথচ সে বলতেছে যে হ্যাঁ আমি ভালো আছি ভাই। তো হাইসিয়ামাসের মতো মস্তিষ্ক বিকৃত মানুষ এরকম কথা বলতে পারবে, কিন্তু সুস্থ মানুষ বলবে যে আছি, আল্লাহ যেরকম রাখছে, একটু অসুস্থ আছি, এরকম বলার কথা। কিন্তু আপনি ভালোভাবে লক্ষ্য করবেন যে আর্নিকা মন্টেনাতে এটা প্রবল ভাবে আছে যে সে যখন অসুস্থ থাকে তখন সে বলে যে আমি ভালো আছি। আর হাইসিয়ামাসের মানুষজন যখন দেখা যায় যে তারা বিভৎস আচার ব্যবহার করতেছে, অশ্লীলতা প্রকাশ করতেছে, তারা যখন দেখা যাচ্ছে যে প্রচুর ভালগারনেস প্রকাশ করতেছে, এবং যখন দেখা যাচ্ছে যে তাকে যখন দেখা যাচ্ছে যে সে প্রচুর
নার্কোটিক এবং সিডেটিভ ঔষধ তাকে প্রতিনিয়ত প্রয়োগ করা হয়েছে। হইতে হইতে তার মস্তিষ্ক এতটা অবসাদগ্রস্ত হয়ে গেছে যে বিছানায় সে শয্যাশায়ী, এখন আর সে কথা বলতে পারে না। 24 ঘন্টার ভিতরে তাকে 18 ঘন্টা ঘুমিয়ে রাখা লাগে। তখনও দেখা যায় যে তাকে যদি জিজ্ঞেস করা হয় কোনো একটা বিষয়ে, সেইটা সে সঠিকভাবে উত্তর প্রদান করে। এটা হাইসিয়ামাসের রোগীদের একটা ব্যতিক্রম। এবং আমরা যদি লক্ষ্য করি আর্নিকা মন্টেনারও টাইফয়েড অবস্থাতে এই অবস্থাটা একটু ব্যতিক্রম। স্যার, আমি আলোচনাটা শেষ করতে পারলাম না, এখানে আকাশ খুব খারাপ। আমি আপনাকে অনেক ধন্যবাদ। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি যে সবুজ মন্ডল একজন বিশিষ্ট লেখক এবং ওনার লেখার হাত অনেক ভালো। আমরা ওনার লেখা দেখেছি এবং ওনার প্রতি অনেক মুগ্ধ রয়েছি। আমাদের আলোচক সাইফুল ইসলাম স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন, এখন উপস্থিত আছেন। সাইফুল ইসলাম স্যারকে আহ্বান জানাবো আজকের এই আলোচনা শেষ করার জন্য। আপনি সমাপনী আজকের আলোচনার শেষ অংশটুকু বলবেন প্লিজ, সাইফুল স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি কি আলোচনা কি মাঝখান থেকে ডিসকানেক্ট হয়েছিল, ওখান থেকে শুরু করব? আপনি সম্পূর্ণ আলোচনাটা সংক্ষিপ্ত শুরু করুন। আমাদের এখনো ক্যারেক্টারিস্টিক্স আছে, তারপর হচ্ছে কিনোপস গুলো একটু আলোচনা করবো মনে করছিলাম, আর থেরাপিউটিক্স একটু আলোচনা করবো মনে করছিলাম। তো যেহেতু আমাদের সময় সংক্ষেপ, সেহেতু আমরা খুব অল্প কথায়, কয়েকটা কথায় তারপর আমরা আর্নিকাকে একটু শেষ করব। শেষ করার পরে তারপর পরবর্তীতে যদি আমাদের সুযোগ দেন ইনশাল্লাহ অন্যান্য মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার কারণ আমি আমার যে কোনো ধরনের আলোচনায় আমি অন্যান্য গ্রুপে যখন আলোচনা করি তখন চেষ্টা করি প্রত্যেকটা মেডিসিনের বিশ্লেষণ করার জন্য, প্রত্যেকটা কথার বিশ্লেষণ করার জন্য। তার কারণ প্রত্যেকটা কথার ভিতরে একটা একটা লক্ষণ লুকায় থাকে। তো আমি মেন্টাল সিমটম সম্পর্কে আলোচনা করেছিলাম, এবার একটু ক্যারেক্টারিস্টিক্স বলবো, তারপরে অন্যান্য লক্ষণগুলো বলে শেষ করবো আর কি। তো দেখেন এখানে আমরা চরিত্রগত লক্ষণগুলো কিন্তু প্রথম মানসিক সিমটম, মেন্টাল সিমটমটা খুব গুরুত্ব বহন করে, এবং মেন্টাল সিমটম গুরুত্ব বহন করার পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে চরিত্র। কারণ চরিত্র অনুযায়ী আমরা অনেক সময় মেডিসিন সিলেক্ট করি, অনেক সময় মনের উপর আমরা আলোচনা করি, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক থাকে, আর হচ্ছে আপনার শরীর কেন্দ্রিক। তো এখানে শরীর কেন্দ্রিক যে লক্ষণগুলো আর্নিকার আছে সেগুলো সম্পর্কে একটু কথা বলি। এটা হচ্ছে আপনার স্নায়বিক প্রকৃতির মানুষ এবং হচ্ছে রক্ত প্রধান মানুষ, যেটা স্যাঙ্গুইন প্রধান অর্থাৎ রক্ত প্রধান। এদের আপনার মুখগুলো, এদের স্কিন গুলো লাল লাল ভাব থাকে, এদের রক্তিমতা ভাব। কথাটা বলেন স্যার, হয়তো লেখার সময় কথাটা লিখেছি, স্যারের বইটা আমার কাছেও আছে। আর্নিকা মন্ট যখন দিবেন মেন্টাল কজেস কিংবা আঘাতের কারণে খুব সাবধান, সেই পেশেন্টটা যদি এরকম কোনো কিছু হয় তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো চিন্তা করবেন সে অ্যাকুরেট আর্নিকার কিনা। যেমন আমরা বিভিন্ন মেডিসিন প্রয়োগের সময় আমরা দেখে থাকি, যদি আমাদের কেস টেকিং মানে ঠিক না হয়, ক্যান্টের 12টা অবজারভেশনটা দেখে নেবেন একটু, তাহলে আমাদের কি হতে পারে এবং কোন জায়গায় যেতে পারে, তখন আমাদের কি পরিস্থিতিতে দাঁড়াবে। ধন্যবাদ। আসলে কথায় কথা বাড়ে, কথা শেষ হবে না। আর একটা কথাকে কোট করে কেউ যদি কোনো প্রশ্ন করেন সেটা ঠিক হবে না। এর আগেও আমি বলেছি যে আঘাত লাগার কারণে ওষুধের অভাব নাই, মাথায় আঘাত কারণের কারণে ওষুধের অভাব নাই। এই জন্য বারবার বলেছি আমি রেপার্টরিকরণের উপর গুরুত্ব অবশ্যই দিতে হবে, যে কারণে রেপার্টরিকরণ যারা জানেন তারা এরকম কোনো প্রশ্ন করবেন না। আর এটা আসলে আপনার প্রশ্ন করার মধ্যে আপনার ত্রুটি নেই, আপনি যেটুকু জেনেছেন সুন্দরভাবে সেটাই বলানোর চেষ্টা করেছেন। তবে মনে রাখবেন আঘাতজনিত কারণে আমাদের এখানে ওই যে জমিও সফটওয়্যার ব্যবহার করেন আমাদের লাবণী আমিন, এই বিষয়ে আপনাদেরকে হেল্প করতে পারবেন। এরকম যদি আঘাতজনিত কারণে কিংবা মাথায় আঘাতজনিত কারণে কোন ওষুধগুলো হবে সেগুলো আমাদেরকে এখানে প্রেজেন্ট করা সম্ভব। শুধু একটা কথাকে আমাদের এখানে যারা আছে কেউ যদি কোনো সময় কোড না করি, তাহলে আমাদের সেই কোড করাটাকে ভুল হবে। বুঝতে হবে যে সেই কথাটা কোনো প্রেক্ষিতে বলেছিলেন, কোনো অবস্থানে বলেছিলেন, যে অবস্থানে তিনি বলেছিলেন সেই অবস্থাটাকে বিবেচনা করার জন্য রাকিবউদ্দিন স্যার যে ওষুধটা দিয়েছিলেন সেটার পিছনে তার ওই 2-4 ঘন্টা তিনি থিসিস করেছেন, তিনি অ্যানালাইজ।
একটা জনসেবা ছোট ফাইল দেবে। ফাইল জানেন লেখা যাবে এমনি জনসেবা সেক্রেটারি নিয়ে শুদ্ধ হবে কিন্তু যে ফাইল কথা ফাইল জানেন ওই ওষুধটাই আছে মানে শুদ্ধ ওরা মনে করেন যে দেখি দেখি আপনি দেখে পছন্দ করুন সরকারের জন্য এটা তো তুমি বাইরে যে করে নিয়ে করে দেন মানে যাইরে বাইরে কিছু করে মেন বাইরে করে এটা ঠিক আছে আমরা শুধু সিরা করি এলো আগে বসো বুঝতে পারছেন মানে সব বিষয় একটা পাঁচ পয়সা করে এমনি খেতে পারবো কিন্তু মুখে লাগবে আর সেটা কষ্ট করে আমি শেখা বলি ফাইল কোড আছে তাহলে মনে আছে না 5 টাকার মতো আর একটা সিরাপ ছিল এটা থেকে করে থোড়া নিয়ে নিয়ে জাস্ট অর্ডার করি আর আমি ডাইরেক্ট বসে ওই শুনে কেন কি রাখা হবে 100 টাকা দেবো 100 টাকা দেবো দিলাম কেমনে খাবো না খাবো কেমনে খাওয়া যাবে না আমরা যে রকম হেঁটে সেটা তো তোমার বুঝছি তোর ভাই কিন্তু তুই পানি দেখাবো নাকি ড্রপ লাগা দিব ড্রপের সাথে মিশে গেল ভালো হবে না ফাইল না ভালো হবে সেটা এইটাই ঠিক আছে এটা ঠিক আছে কাজ হবে আর বেসা বেশি টাকা জানি নেবেন এবার কি সরকার সুযোগ নেই কয়দিন দিয়ে পারবে না পুরা তো বেশি দেবো আর কারণে সেটি না ওটা নিয়ে নাই জানা জানা ফাইল করে চিকিৎসা না হচ্ছে জন শক্তি আছে পানির মধ্যে যেমন ওষুধ আছে সেটা হলো মেন ডাইরেক্ট ওষুধ আধা কাপ পানির মধ্যে এখানে 10 ফোঁটা ফেলাই মিক্স করে খাওয়া যাবে আধা কাপ বলতে কোন কোটি পানির মধ্যে 10 ফোঁটা ভেঙে খাবো
हाँ। এত বড় নোট ছয় সাত